আপনার হাজবেন্ড মিসিং কতদিন? ৬-৭ দিন। এক্সকিউজ মি, আপনাদের দুজনের একজন মিথ্যে কথা বলছে অথবা আমাদের মিস ইনফরমেশন দিচ্ছে। উনি কে? হুইজ শি? আমার মা। আপনার মা ইনফরমেশন ভুল দিচ্ছেন, আপনি ইনফরমেশন ভুল দিচ্ছেন, নাকি আপনারা দুজনেই আমার কাছে কিছু লুকোচ্ছেন? আমার মা যেটা কইছে ওইটাই। আমার স্বামী মিসিং তো, তাই আমার মাথা ঠিক নাই। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে বোধহয় আপনি আমাদের ইনফর্ম করেছেন যে কিছু কুকুর এখানে ঘোরাঘুরি করছিল এবং মাটি খোঁড়ার চেষ্টা করেছিল। জি স্যার, আমি আপনাদের ইনফর্ম করছিলাম স্যার। আপনি কি ওনার হাজবেন্ডকে চিনেন? জি স্যার, আমরা চিনতাম তাকে। কতদিন হয় ওনাকে এলাকায় দেখেন না? হ্যাঁ, এই 6-7 দিন ধরে তাকে তো এলাকায় দেখতেছি না আমরা। তার মানে মিস ইনফরমেশন আপনারা কেউ দিচ্ছেন। আচ্ছা মিস রুবি, আমাদের কাছে কমপ্লেইনটা কখন এলো? স্যার গতকাল রাতে। এই দায়িত্বটা সিআইডি কে দেওয়া হয়েছে। সো আমাদের খুব ইনিশিয়েটিভ নিয়ে এই দায়িত্বটা পালন করতে হবে। স্যার লাশ। ও মাই গড, এটা তো আচ্ছা এক্সকিউজ মি, আপনি প্যানিক হবেন না। আপনি আপনার মেয়েকে একটু সামলান। লাশটা তো ডিকম্পোজ হওয়া শুরু করেছে। এটা তো একদম বাজে অবস্থায় আছে। আর বেশিক্ষণ থাকলে আমরা কোনো আলামত সংগ্রহ করতে পারবো না। এক্সকিউজ মি, আপনারা আমার কনস্টেবলকে একটু হেল্প করুন। আমি চাই এই অপরাধের সুষ্ঠু তদন্ত হোক। পরিষ্কার করুন, ফার্স্ট পরিষ্কার করুন। আর এই যে আপনারা একটু হেল্প করুন। এই লাশটাকে আমাদের ফরেন্সিক গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটু হেল্প করুন। লাশটাকে তুলুন, আমার স্বামী। লাশটাকে তুলুন। কি হইল? এক মিনিট হোল্ড। আপনি কাঁদবেন না, হোল্ড। মিস রুবি, লাশের হাতে এই কাপড়ের টুকরোটা আছে। আমরা সাধারণত যখন কেউ আমাকে মারতে চায় বা আমাদের মারতে চায়, আমরা ধস্তাধস্তি করি। ধস্তাধস্তির এক পর্যায়ে নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য আমরা খামচে ধরি। আর তখন গিয়ে যে আমাকে মারছে বা যে আসামি, তার শরীরের কিছু অংশ বা কাপড়ের কিছু অংশ আমাদের কাছে চলে আসে। এটা হচ্ছে আমাদের সাধারণ আলামত। এই কাপড়ের টুকরোটা অ্যাকচুয়ালি কার হতে পারে? দেখে তো মনে হচ্ছে একটা সুতির শাড়ি। এটা আপনাদের কারো কি? না না, আমরা এটা চিনি না, জানিও না। অথবা আপনার স্বামীর কি কারোর সাথে, কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল? আমি তো জানি না, থাকলেও থাকতে পারে। পুরুষ মানুষ তো, কারে বিশ্বাস করবো? আমি এসব কিছু জানি না। আচ্ছা, আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? খুব একটা ভালো ছিল না। ও মাঝে মধ্যেই নেশা করে বাড়ি ফিরতো, নেশা টেশা করতো, তো সেই জন্য একটু মাঝে সাথে ঝগড়া লাগতো। মিস রুবি, এই কাপড়ের টুকরোটাই আমাদের আসল আসামির কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আমি যতদূর জানি আপনার মায়ের বাড়ি এখান থেকে একদম কাছে, ওই বাড়িটা দেখা যাচ্ছে। মিস রুবি, আপনি এই কাপড়ের টুকরোটা নিয়ে যান, দেখুন তো ওনাদের বাড়ির কোনো কাপড়ের সাথে এটা মিলে কিনা। আপনি যান। জি স্যার। স্যার আমি সাথে যাই। আপনার যেতে হবে না, তিনি একজন কনস্টেবল এবং তার কাছে যথেষ্ট মেধা আছে যে শাড়িটা খুঁজে বের করবে, যদি আপনাদের হয়ে থাকে। আর না হলে তো সমস্যা নেই, আমরা কোনো না কোনোভাবে ডিএনএ টেস্ট করে বের করে ফেলতে পারবো এই কাপড়টা বা শাড়িটা কার। ঠিক আছে? তাই আমি বলছি খুব শীঘ্রই এই রহস্যের সমাধান আমরা করে ফেলতে পারবো। একজন মানুষকে কে কিভাবে নৃশংসভাবে মেরে ফেলেছে, অনেক আঘাতের চিহ্ন রয়েছে। স্যার, এই শাড়ির সাথে এই কাপড়ের টুকরোর ম্যাচিং আছে। আরে তাই তো, এটা তো এই কাপড়েরই অংশ। এই তো ছেঁড়া অংশ, এই যে। কিন্তু স্যার, এই শাড়ি ডাকার হেডেই তো আমরা জানি না। হ্যাঁ জানি না, আমার মনে হয় যে খুন করছে, মারছে, সে মনে হয় শাড়িটা আমার মায়ের ঘরে রেখে গেছে আমাকে ফাঁসানোর জন্য। বাট স্যার, শাড়িটা আমি ওনাদের বাড়ি থেকেই পেয়েছি। দেখুন, আমার কনস্টেবল কিন্তু এসে বলেনি শাড়িটা আপনাদের বাসায় পেয়েছে। আপনি কি বললেন? আপনি বললেন কেউ ভুল করে বা আপনাদের ফাঁসানোর জন্য শাড়িটা আপনাদের বাসায় রেখে গেছে।
আপনি বলার পরে উনি বলেছে শাড়িটা আপনাদের বাড়িতে পাওয়া গেছে। আপনি কি করে জানলেন যে কেউ শাড়িটা আপনাদের বাসায় রেখে গেছে? তার মানে আপনারা কোনো একটা সত্য লুকাচ্ছেন। এই শাড়িটা কার বলুন? আমার স্যার, আমার। না স্যার, এই কাপড় আমার, আমার স্যার। আপনি মিথ্যে কথা বলছেন। আমরা পুলিশ, আমরা সিআইডি, আমরা দেখলেই বুঝি কে মিথ্যে কথা বলছে কে সত্যি কথা বলছে। উনি কিন্তু বলেছিলেন ওনার স্বামীর সাথে ওনার সম্পর্কের অবনতি হয়েছে, সম্পর্ক খারাপ যাচ্ছে। আসল ঘটনাটা খুলে বলুন, না হলে এখানে যারা আছেন তারা সবাই ফেঁসে যাবেন। বলুন। বলতেছে স্যার সব ঘটনা। শুনবো, তোর হাতের এই সবজি আমার এত ভালো লাগে, যার জন্য প্রত্যেক দিন তোরা আমি এই সবজি রান্না করতে করি। আজকে রাঞ্চস খেয়ে দেখি কেমন হয়েছে। খান। সাক্ষাৎ রাঞ্চস, এই জন্য তো তোর আমি এত ভালোবাসি। এই কি রে, ভাতের মধ্যে পাথর কেন? হ্যাঁ, আমি তো চাল তো ভালো করে বাইসা তারপর রান্না করছি। আর পাবেন না, খান। ঠিক আছে, রান্না বান্না করছিস একটু চোখ কান খোলা রেখে রান্না করতে পারস না? তুই জানোসই যে আমি ভাতের মধ্যে পাথর পাইলে আমার মেজাজ ঠিক থাকে না। তারপরে কি রাঁধছস, কি সমস্যা? তুই না কইলি ভাতের মধ্যে পাথর আর পামু না? কিরে, তুই চাই না শুনা ইচ্ছা কইরা এই ভাতের মধ্যে পাথর দিয়ে রাঁধছস যেন আমি এটা না খেতে পারি না? না, আমি এটা করি নাই। আমি কেন এমনটা করবো কম তো? আমি তো আপনারে ভালোবেসে আমি রান্নাটা করছি, আপনি খাবেন দেখা। তাই না? আমার ভালোবাসা করছিস? বান্দির বাচ্চা, তুই ইচ্ছা করে আমার সাথে এরকম করিস তাই না? এই, আজকে তোর হাত দিয়া মারলে তোর শিক্ষা হয় না। আমি কিছু করি নাই, বিশ্বাস করুন। আমি কিছু করি নাই। আমার মাফ করে দেন। মাফ করে দিবো? আমি সাবধানে কাজ করবো। আমি কইতাছি আমি সাবধানে কাজ করবো, এরপর থেকে আমার মাফ করে দেন। খুব সাবধানে কাজ করবি। আমার যেটা ভালো না লাগে তুই সেটা করবি না। মাথায় ঢুকছে? ঢুকছে। এগুলো সারা। এই কি রে, এ দাঁড়া। কি ব্যাপার, কই যাইতেছিস? সাত সকাল হইতে না হইতেই এত কাপড় চোপড় পরে কই মেলা করছিস? আমি একটু আমাকে বাড়িতে যাইতাছি। মারে খুব দেখতে ইচ্ছা করতেছে তো, সেই জন্য। মারা দেখতে ইচ্ছা করতেছে, তাই তোর যাওয়া লাগবো কেন? কে রে, তুই তো আমার বইলাও গেলি না। কাহিনী কি? হ্যাঁ, তুই তো ছেলে আমার বলতে পারতি। কই? আপনি তো ঘুমাইছিলেন। আপনার যদি ডাক দিতাম তাহলে আপনি রাগ করতেন না, তাই বলি নাই। আর ভাবলাম আমি তো বিকালে আইসা পড়বো। আমার রাগ উঠবে এটা তো তুই খুব ভালো করেই বুঝোস। কেন, তোর মায়ের বাড়িতে তো যাবি, এটা শুনে কি আবার ভাল লাগবো? এত মায়ের বাড়িতে ঘন ঘন যাওয়ার লাগবো কেন? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। আমি যে তোর রাতের বেলা মারছি এটা তুই যায় তোর মায়েরে বলবি, তাই না? এত সহজ না। আমি তোরা যাইতে দিলে তারপরে তুই তোর মায়ের কাছে যাবি। ফাজলামি শুরু করছো না? তোমার যখন যাবে মন চাবো তুমি আমার বাড়ির সামনে দিয়া একেবারে মায়ের কাছে যাবা আর উল্টাপাল্টা কথা বলে আসবা। এগুলো তো মাইনে নিব না। যাও যাবো না, শোনা, যাও ঘরে যাও। আজকে রেডি হইছি, আজকে যাই না? ঠিক আছে, যাইতে পারোস। একটা শোন, তুই তোর মায়ের কাছে মনের ভুলো যদি এই কথাগুলো বলস তাহলে কিন্তু তোর আমি একদম মাইরা ফেলামু, মনে রাখিস। কিছু কমন আমি আপনার জন্য রান্না করে রেখে গেছি। দুপুরের খাওন খাইয়ে নিয়েন, আমি বিকেলে আসবো একবারে। কি? এই দুপুরে কি আমি আমার নিজের হাতে বাইরে খামো নাকি? তুই তোর মায়ের বাড়িতে যে খাবার খাবি তারপরে আবি, তোর জন্য আমি অপেক্ষা করবো? এটা হবো না। যাওয়ার চাইতেছিস, ঠিক আছে যা। তুই কইলাম দুপুরের আগে আগে আইসা করবি, আইসা আমারে খাওয়ান দিবি, আমি খামু, বুঝতে পারছিস? ঠিক আছে, যা। এ দাঁড়া,
তোরা যেভাবে বললাম মন খারাপ করছিস, মন খারাপ করিস না। তুই খুব সুন্দর করে সাজছস, তোর খুব ভালো লাগতেছে। আয় তোর একটু আদর করি। আরে আয় আয়, তুই আমার একমাত্র বউ, ভয় পাস কেন? আয় শোন, সাবধানে যাইস, তাড়াতাড়ি আসিস, বুঝছিস? আইসা আমারে খাওন দিবি। ঠিক যা আছে। যা যা। তোরে কত কইরা বুঝাইলাম, এই বাড়িতে পইরা মার খাওয়ার চাইতে চলে আয়। ভুল মানুষে করে, তুইও করছস, তাই বলে ওই বাড়িতে পইরা থেকে মার খাইলে হইব? মইরা গেলে হইব? ওই পুলাডারে ছাইরা দে, ছাইরা দে, তুই আমার সন্তান আমার কাছে আইসা পড় না। ওই বাড়িতে পইরা পইরা মার খাবি, আর এই দিক দিয়ে আমার বুকের ভিতর জ্বলে। কি হলো? তোর কান দিয়ে কি আমার কথাগুলা যাইতেছে না? তুই কি শুনতেছস আমি কি কইতাছি? ওরে তালাক দে, আর ওই বাড়িতে যাইতে হইব না। এইটা কোনো কথা কইলা মা? আমি ওরে তালাক দিয়ে কি করবো কত? আমি একজন ডিভোর্সি হয়ে এলাকা দিয়ে ঘুরমু? ওইটা কি মানুষ খুব ভালো চোখে দেখবো? আর শোনো, মেয়ে মানুষের বিয়ে একবারই হয়। ও আমার স্বামী, ও আমারে মাঝে মাঝে মারধর করে, তাই বইলা ওরা আমি ডিভোর্স দিয়ে দিমু? ও আমারে ভালো না বাসতে পারে, আমি তো ওরে ভালোবাসি। তোর কথা শুনে না আমার গা জ্বলতাছে, রাগ উঠতাছে। ও তোরে ভালোবাসে না, তোর ভালোবাসতে হইব? হ্যাঁ, আরে আমরা গরিব হয়েছি তো কি হয়েছে? আমরা কি মানুষ না? শেষরার মতো ওই বাড়িতে পড়ে থাকবো? একলা একলা ভালোবাসা হয়? আমি এত কিছু বুঝি না। তুই ওরে তালাক দিবি, আমার সাথে আমার বাড়িতেই থাকবি, খাই আর না খাই মামাইয়া এক বাড়িতে থাকুম। তুমি সব সময় এইভাবে তালাকের কথা কইও না তো। আমার যখন খুব কষ্ট লাগে তখন আমি তোমার কাছে আসি একটু শান্তির জন্য। তুমিও যদি কানের কাছে সবসময় প্যান প্যান ঘ্যান ঘ্যান করো, তালাক দে তালাক দে, তাহলে কিন্তু আমি আর কখনো এই বাড়িতে আসবো না বইলা দিলাম। তুই রাগ করতেছস কেন? আমি কি তোর খারাপ চাই? হ্যাঁ, তালাক দিবি কেন তুই বুঝতেছস না? ও কি শুধু আজকেই তোরে মারছে? ওরে ভালোবাসা বিয়ে করার পর থেকেই তো, আজকে না কালকে, কালকে না পরশুদিন, এক দুই দিন পরে পরে মারামারি হয়। তোর মায়ের খাইতেই হয়। কেন বুঝোস না মা? দেখ তোর হাতটা লাল হয়ে আছে, এইটা দেখলে তো আমার অন্তরে কষ্ট লাগে। তুই আমার একমাত্র সন্তান, কখন তোরে মাইরে ফালায় দে আমি আমি আমার মায়েরে কই খুঁজে পামু? ওই বেটা ঠিকই বিয়ে কইরা বউ নিয়ে সংসার করব, তাই কইতাছি একলা ভালোবাসা হয় না। তুই ওরে তালাক দিয়ে আইসা পড়। ও সত্যি তোরে ভালোবাসে না মা, তুই বুঝতে পারতেছস না? না মা, আমি ওরে তালাক দিতে পারবো না। বুঝছি, তালাক দিবি কেন? মায়ের খাইয়া খাইয়া মায়ের কাছে আইসা বিচার দিবে, চোখের পানি জড়াইবি, মায়ের অন্তরটারে জ্বালায় পোড়াইয়া শেষ করে দিবি। মরণ হইছে আমার আল্লাহ নিয়ে যাইতো গা, তাইলে আর এই রং দেখতে হইতো না, তোর কষ্ট সহ্য করতে হইতো না। চল তোরে মালিশ করে দিই। আরে কেমনে মাইরটা মারছে! উঠ, হাতটা একেবারে পচা পচা বানায় ফেলছে। আরে উর্মি, কি রে, কই যাস? আমার শ্বশুর বাড়ি যাইতাছি। ও, তা কেমন আছিস এখন? আছি, অনেক ভালো আছি। তুই কই যাইতাছস? আমি এই যে আজকে রেজাল্ট দিব না, ওই রেজাল্টটা নেওয়ার জন্য যাইতেছি। যাক ভালো, আজকে যদি আমিও পড়াশোনা করতাম তাইলে তোর মতন আমিও রেজাল্ট আনতে যাইতাম। পড়াশোনা করবি, কইরা ফেলে অল্প বয়সে বিয়া, এখন তো শ্বশুর বাড়ি দৌড়াদৌড়ি করা লাগবো। পড়াশোনা কেমনি করবি? সবই কপাল, কপালে যা ছিল তাই তো হইছে। তা বিয়া করছস, তো সংসার জীবন এখন কেমন চলে? চলতেছে, খুবই ভালো চলতেছে। আমার সংসার তো, আমার স্বামী অনেক আমার আদর ভালোবাসা দেয়। হ, কেমন সুখে আছস তা তো আমরা শুনি,
এই বয়সে বিয়া কইরা স্বামীর অত্যাচার সহ্য করস। তুই কত ভালো একটা স্টুডেন্ট, তুই যদি আঙ্গলকে লেখাপড়াটা চালায় যাতি, এখন ভালো একটা রেজাল্ট কইরা ভালো একটা কলেজে থাকতি। আর এখন স্বামীর অত্যাচার সহ্য করস। এত অত্যাচার সহ্য না কইরা থানায় যা, পুলিশ কাছে ক, তাই লেগে ভালো একটা ইয়া পাবি, বিচার পাবি। আরে আমার কোনো বিচারের দরকার নাই। আমার স্বামী আমারে অনেক আদর যত্ন করে। তুই যা শুনছস ভুল শুনছস। হ্যাঁ বুঝতে পারতাছি কেমন ভালো আছস, শাক দিয়ে এখন মাছ ঢাকার চেষ্টা করতেছস। তাহলে আমি যাই তাড়াতাড়ি, ওদিক দিয়ে আবার রেজাল্টটা দিয়ে দিলে পরে আমি পাবো না। আচ্ছা ঠিক আছে, যা, দোয়া করি তুই ভালো একটা রেজাল্ট। আচ্ছা ঠিক আছে। এই খারা কিরে গেছিলি কই? আমি তো আপনারে বইলেই গেছিলাম আমার মার বাড়িতে যাই। তুই তোর মায়ের বাড়িতে গেছিলি নাকি তোর কোনো নাগরের সাথে দেখা করতে গেছিলি? কি কইতাছেন এসব? আমি কোন নাগরের সঙ্গে দেখা করতে যাবো? আমি তো আমার মার বাড়িতে গেছি। তাই না? বুঝছি, আপনার অনেক খিদে লাগছে তাই অনেক রাগ উঠছে না? আমি যে রান্না করে আইছি আপনার এখনই খাওন দিতে। এই দাঁড়া, মিথ্যা কথা কর। আমার সামনে দাঁড়াই থেকে আছে কি চোখ রেখা মিথ্যা কথা কর। আজকাল দেখি তুই খুব ভালো মিথ্যা কথা বলা শিখা গেছিস। তোর মিথ্যা কথা বলা আমি ছুড়াম, সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোর মুখ থেকে কিভাবে সত্য কথাটা বলা লাগে। ওই স্যারাটা কেরা আসিল করে? কোন সারা? ওই যে রাস্তায় যে দাঁড়াই দাঁড়ায় কথা বললি, রোমান্টিক কথা, ভালোবাসার কথা। ও তোরে ভালোবাসে, তুই ওরে ভালোবাসিস, চোখে চোখ রেখে হাইস হাইসে কি মিষ্টি মিষ্টি কথাগুলো বললি। কেরা ওইটা নাগর নাকি আগে প্রেমিক ছিল? ও ওইটা তো আমার বন্ধু ছিল, স্কুল লাইফের বন্ধু। বন্ধু? আমি তো এখন পড়াশোনা বাদ দিছি। আজকে পরীক্ষার রেজাল্ট দিছে তো ওই বিষয় নিয়ে কথা হইতেছিল। পরীক্ষা বাদ দিছর, বন্ধু বন্ধু বাদ দিছর, বিয়ে শাদী হয়ে গেছে, দিনে দুপুরে একটা পর পুরুষের সাথে কথা বলা এগুলো অন্যায় না, এগুলো পাপ না। নিজে স্বামী বাইসা থাকতে। আমি কথা বলতে চাই নাই, ওই ডাক দিছে তাই কথা বলছি। আরে বড় অন্যায় করে ফেলাইছি। এই ও কি তোর নাগর লাগে না ও তোর ভাতার লাগে যে তুই ওর কথা শুনে ওর কাছে যাবি? এই এই নাকি মাইরাই ফেলামো, মাইরাই ফেলামো। এই এই হাজলামি শুরু করছিস না? আমার বন্ধু, ওর সঙ্গে খারাপ কিছু নাই। খারাপ কিছু নাই। বন্ধু পাচ্ছ এত বীরের জায়গায় উঠে কেমনে? তোর পিঠ আমি ছুটামু। ভবিষ্যতে যদি আর কোনোদিন তোর বন্ধু বান্ধবের সাথে কথা বলতে দেখি তাহলে তোর জানটা আমি পানিতে নিয়ে আসবো। বোন, তুই কে রে ডাকে নিয়েছিস ক? ভাইজান, তুমি তো জানো আসলে আমার কপালটা কোনো সুখ নাই। অল্প বয়সে স্বামীটা মরে গেল, মাইয়ারা নিয়ে কত কষ্ট করে সংসারটা চালাইছি। তোমরা যদি সাহায্য সহযোগিতা না করতা আমার মনে হয় অনেক আগেই মরে যাওয়া লাগতো। আরে কি কবি খুলে ক। কি আর কোনো, মাইয়াটা ভালোবাসা পলায়া যায় বিয়া করছে। সবাই কান্দে কইটা মাইনা নিছি। মাইয়াটার সংসারে সুখ নাই, খাওয়া পড়ার কোনো অভাব নাই, কিন্তু জামাইটা কথায় কথায় মারে, কথায় কথায় মারে, প্রচন্ড মারতে। এই 2 দিন 1 দিন পর পর মারে। আমার মাইয়ারা অনেক অশান্তিতে আছে। তোর মেয়ে যখন ভালোবাসা করে বিয়ে করলো তখন আমি কিন্তু না করছিলাম, আমি রাজি আসলাম না। তাও তোরা বিয়েটা দিলি। যেহেতু তোর মেয়ের প্রতি অত্যাচার করে ওই বাড়ি থেকে চলে আইতে ক। বিয়া কি আর সাদে দিছি? তা না হইলে তো আরো কেলেঙ্কারি বাড়তো, আমাকে মান সম্মান যাইতো। সেই জন্যই তো বিয়াটা দিয়া দিছি। তোমার কি মনে হয় আমি মায়েরে কই নাই যে ওই বাড়িতে যাস না? আমি বারবারই কই, মার খাইয়া আসে, ঘন্টা 2-1 থাকে বা বিকাল পর্যন্ত থাইকা আবার স্বামী স্বামী কইরা ওই বাড়িতেই চইলা যা। যে মানুষটা তোরে পছন্দ করে না, তোরে সহ্য করতে পারে না, ওর কাছে কেন যাইতে হইব? তাও দৌড়াইয়া যায়। এত স্বামী ভক্ত মেয়ে আমি আর কোথাও দেখি নাই। আমার মাইয়া যতই মারুক খালি স্বামী ভক্ত, স্বামী ভক্ত, অনেক স্বামী ভক্ত। বোন, যেহেতু আমার ভাগ্নির কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, বয়স কম আছে, তালাক নে,
তালাক নিয়ে আরেক জায়গায় বিয়ে দিয়ে। হ ভাইজান, ঠিকই কইছে। দেখি আরেকবার আসলে এই কথাটাই কম। বোন, মনে কষ্ট নিস না, চল বাড়ির যাই, দুপুরে খায় তারপর চলে যাবি। আহই। চল। মারে, তোরে আবারও মারছে। এই শরীরটার মধ্যে আর কত মার খাবি? 2 দিন যাইতে না যাইতেই মার খাস। এই মার খায় আমার কাছে আসোস, একটু মনের দুঃখ কমে? হাজার না করলেও কথা শুনোস না, দৌড়াই আবার ওই বাড়িতেই যাস। তো লজ্জা করে না? হ্যাঁ, এই যে মায়ের মারতাছে লোকটা, ছাইরে দে। ওই বাড়িতে আর যাইতে হইব না, তোর পা ফালাইতে হইব না। মা আজকে অন্য বিষয়ে মারছে। আসলে ও আমার একটু ভুল বুঝছে তো, তাই। ওই যে আমি একলাকে পড়ছি যে আরিয়ান আছে না আমার বন্ধু, ওর সঙ্গে রাস্তায় কথা কইতে দেখছে, তাই ভুল বুঝা ও মনে করছে ওই আরিয়ানের সঙ্গে আমার মনে হয় সম্পর্ক আছে, তাই রাগ কন্ট্রোল না করতে পাইরা আমার গায়ে হাত তুলছে। এটা কোনো সমস্যা নাই। চুপ, সমস্যা নাই? হ্যাঁ, এই যে দেহটারে মায়ের একের পচাইয়া ফালতাছে। আমরা গরিব হইতে পারি, কিন্তু তোরে আমি অনেক আদর যত্নে বড় করছি। তোরে মাটিতে রাহি নাই, পিঁপড়ায় কামড় দিব, মাথায় রাহি নাই, উকুনে কামড়াইবো। এই যে এই বুকের মধ্যে রেখে তোরে বড় করছি, আর দিন নাই রাত নাই সারাক্ষণ মায়ের কাজ। তোর জামাই এত খারাপ, সি সি। হারিয়ান এনে দিয়ে সন্দেহ করছে। এই আরিয়ান তো ভালো পোলা, এই গ্রামে কেউ আরিয়ানরে খারাপ কইতে পারবো? হ্যাঁ, কত ভালো একটা ছেলে, একসাথে লেহাপড়া করছস, তখন তোর ভিতরে পীড়িত হয় নাই, ভালো মন্দ কিছু হয় নাই। এখন স্বামীর ঘরে গেছস, এখন তোর স্বামী তোরে সন্দেহ করে। এই আরিয়ানরে নিয়া এই ছোট লোকের কাছে তোর যাইতে হইব না, তুই এই বাড়িতেই থাকবি। মা, মনটা ভালো নাই, তাই তোমার কাছে আইছি যাতে একটু ভাল লাগে। এখন তুমিও যদি সবসময় আমার এইরকম বকাঝকা করো, তাহলে তো এই বাড়িতে আমি আর আসবো না। আর বারবার তোমার জামাইটা ছাড়ার কথা কইও না তো, এইগুলো শুনতে আমার ভালো লাগে না। মানুষটার একটু রাগ বেশি, তাই বলে কি তারা ছাইরা আমি আইসা পড়বো? এটা হয় ক? কেন বুঝোস না রে মা? এইভাবে মারতে মারতে একদিন তুই শেষ হইয়া যাবি। এই আগুন আর কত পোয়াবি? হ্যাঁ, সংসারের আগুন খুব ভয়ঙ্কর আগুন, তিলে তিলে একটা মানুষের শেষ কইরা দে। তুই ভালোবাসোস, মানছি তুই ভালোবাসোস, ওরও তো ভালোবাসতে হইব নাকি? তারপরে না সংসার। তোরা দুজনের ভিতরে তো মহব্বত নাই। তোর স্বামী যদি তোরে ভালোবাসতো তাহলে গায়ে হাত তুলতে পারতো না। এইভাবে মানুষ মানুষরে মারে না, জানোয়ারের মতো বাইরেইছে। না মা, ও আমার অনেক ভালোবাসে। এই যে ও আমার মারছে, মারার পরেও আবার বাজার থেকে ওষুধ আইনা দিছে, মলম আইনা দেখো লাগাই দিছে, সব জায়গায় মলম লাগাই দিছে। ভালোবাসা যদি না থাকতো তাইলে কি এই মলম লাগাইতো? তুমি কও। তুই এত বোকা কেন? হ্যাঁ, কেন এত বোকা? মাইরা মলম লাগাই দিছে, এতে ক্ষত ভালো হইছে, কিন্তু এই যে মনের ভিতরে যে কষ্ট, সেইটা ভালো হয় না রে মা। আমি তোর মা, আমি বুঝি। তুমি আমার অনেক ভালোবাসো, সেই জন্য আমার নিয়ে চিন্তা করো। শোনো, যে সংসারে ভালোবাসা আছে ওই সংসারে মারামারিও থাকবো, এইটাই নিয়ম। আর আমি মেয়ে মানুষ না, এইসব যদি একটু সহ্য না করি তাইলে কি হইব? সংসার কি টিকবো? সংসার তো নষ্ট হয়ে যাইব। আর ও যে আমার মারতাছে, তা আমার কোনো রাগ নাই। হয় একটু কষ্ট লাগে, তারপর আমি সবকিছু ভুলে যাই। যখন ও আমার আদর করে, আমার আর এইগুলো মনে থাকে না। তোর মনে থাকে না, আমার মনে থাকে। আমার মনে কষ্ট থাকে, রাগ থাকে। আমি তোরে সাপ সাপ করে কইয়া দিতাছি, আজকের পর থেকে যদি ও কোনোদিন তোর গায়ে হাত তোলে, তাইলে আমি কিন্তু থানায় যাইয়া ওর নামে নারী নির্যাতনের মামলা করুম। মা, তুমি বারবার মামলার ভয় দেখাইও না তো। আমার তো সমস্যা নাই, আমার স্বামী আমারে মারছে, তোমার সমস্যা কি? আর তুমি যদি এরকম করতে থাকো, আমি কিন্তু এই বাড়িতে আর কোনোদিনও আসবো না, বইলা দিলাম। না মা, না, এই কাজটা করিস না। আমি তোরে না দেখলে বাঁচতে পারব না। আচ্ছা মা, একটা বাচ্চা কাচ্চা নেই? আমার মনে হয় কি, একটা বাচ্চা কাচ্চা নিলে সংসারের মধ্যে সব অশান্তি চলে যাইব, ওরও মন ভালো হয়ে যাইব। তুমি কি কও? হরে মা, তুই তো ঠিক কথাই কইছস। আমি দেখছি অনেক সংসারে না এরকম ঝগড়াঝাটি থাকে। যখন সংসারে একটা বাচ্চা কাচ্চা আসে, এই বাচ্চার মহব্বতে এই সংসারে সুখ আইসা যায়, রাগ মারামারি সব ভালো হয়ে যায়। খুব ভালো একটা বুদ্ধি করছস মা।
তাহলে শুন, ভিতরে চল, কয়টা খাওয়া দাওয়া কইরা তারপর যাবি। আচ্ছা আয়, শোন, ওই বাড়ি যায়া জামার কথা মতো চলিস, রাগারাগি করিস না, আস্তে আস্তে আস্তে, উঁচার থেকে নিচায় নামলে আস্তে আস্তে নামবি। আচ্ছা ঠিক আছে মা। মা কইতেছিলাম তুমি আমার লাগে চলো না, ওই বাড়িতে গিয়া কয়দিন থাকবা। এই সময়ে একটা মানুষের আমার পাশে থাকা খুব প্রয়োজন। তুমি থাকলে আমি সাহস পাবো। না রে মা, বাড়িতে কাজ আছে, এরপরেও তোরা বাড়িতে গেলে জামাই বাবাজি কেমন জানি খুঁতখুত করে, আমার না লজ্জা লাগে। তুই কোনো চিন্তা করিস না, আমি নামাজ পড়ে তোর জন্য দোয়া করো, তোর কোনো কষ্ট হইব না। আল্লাহর কাছে চামো, আল্লাহ জানি দে জামাই বাবাজির রাগটা কইমা যায়, তোরে জানি আর মায়ের দূর না করে। করবে না মা, ও আমারে কথা দিছে। ও যখন শুনছে যে আমি মা হইতে চলতাছি, ও বাপ হইব, এই কথা শুই না তোমার জামাই হাই রে খুশি হইছে, কি যে খুশি হইছে। এই প্রথমবারের জন্য আমি দেখছি ওর মুখে হাসি। ও তো হাসেই না আমার সঙ্গে সব সময় খ্যাসমাস করতেই থাকে। তাই ওর খুশি দেখা আমিও খুশি। এইবার থেকে ও শুধু আমারে ভালোবাসবো, আমি তো এইটাই চাইছি, তাই না মা? হরে মা, আমিও আল্লাহর কাছে সারা দিন কান্নাকাটি করে এইটাই চাইছি, আল্লাহ জানি তোরে সুখে রাখে। যাক, আল্লাহ আমাকে ডাক শুনছে। আর যদি মায়ের দুই না করে তাহলে তো তুই সুখেই থাকতে পারবি। শুন, জামাই বাবাজি যতই উল্টাপাল্টা কথা কোক না কেন, তুই কিন্তু বাড়াবাড়ি করবি না। যখন যেটা কইব হক কবি, মাইনা চলবি। আমারে স্বামীর সেবা করা, স্বামীর কথা মতো চলা একটা মেয়ের জন্য না ফরজ। শুন, নিজের দিকে খেয়াল রাখবি। এখন তার একলা না, যখন খুশি তখন এই জায়গায় দৌড়াদৌড়ি করবি না, সাবধানে থাকবি। এখন তুই মা হইতে যাইতাছস, আমি নানি হইতে যাইতাছি। যা মা, যা। ঠিক আছে মা, তুমি আমার দোয়া করে দাও। হরে পাগলি, দোয়া করি। যা মা। ভালো থাইকো মা, আমার লাগে দোয়া করো মা। আরে পাগলি, অবশ্যই দোয়া করি। যা, আস্তে আস্তে। হে আল্লাহ, এতদিন যত কষ্ট আমার মায়াডারে দিছ হয়েছে, এখন আর কষ্ট দিও না আল্লাহ। আমার মায়াডার পেটে একটা বাচ্চা, জামাইডারে শান্ত কইরা দাও। আমার মায়াডারে যারে মায়ের দুই না করে আল্লাহ। আমিন। কিরে, কি খবর? তোর লাগে কথা কন যাব না রে। সেদিন তোর লাগে কথা কইছি, এইটা আমার স্বামী কোনোভাবে দেখছে, দেখা সন্দেহ কইরা আমার অনেক বকাঝকা করছে। তোর লগে কথা কইলে আর সন্দেহ করবো কি লিগা? তুই আমার সাথে একসাথে পড়ছস, তোর লগে আমার ভাই বোনের সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। আর তোর লগে তো আমি কোনোদিন খারাপভাবে কথাও কই নাই, বাজেভাবে তাকায়ও নাই, তো সন্দেহ করবো কি লিগা? তার মানে তোর স্বামী ঝামেলা আছে? না না, কোনো ঝামেলা নাই। তুই একটা পুরুষ মানুষ না, সেই জন্যই ওর মাথার মধ্যে অন্য কিছু ঢুকছে। আর তাছাড়া আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, কারণ আমি প্রেগনেন্ট হয়ে গেছি। ও এই খবর শুই না, ও আমার কথা দিছে, ও আর কখনো আমার মারবে না, ও ভালো হয়ে যাইব। ওহ, যাক, তাহলে আমি কি মামা হইতাছি? আরে মামা হইতাছস? ও আচ্ছা, তার মানে বুঝতে পারছি, আমার বইয়ের পেটে যে বাচ্চা এটা আমার না, এটা হইতো ওর বন্ধুর। তলে তলে এত কিছু, আমার বাড়িতে থেকে আমার বউহে আমার সংসার কইরা অন্য জনের সাথে পেট বাজাইছিস। তারা তোর আজকে ব্যবস্থা আমি করতেছি। তো এই অবস্থায় তোর একলা বাড়ি ঠিক হয় নাই। চল, তোর আমি আগায় দিয়ে আহি, কি না কি দুর্ঘটনা হয়ে যায় পরে। না না, আগাই দেওয়ার দরকার নেই। আর তাছাড়া ও আবার দেখলে। আরে দেখবো না, এই মাটির রাস্তাটুকু তোর আমি আগায় দিই, পরে স্লিপ খায় পড়ে গেলে পরে তোর ক্ষতি হয়ে যাবে। চল। আরে আমি পারতাম। সমস্যা নাই, চল। তুই কি যে পাকলামি করস না, আমি কি ছোট আমি তোর এইটুকু আগায় দিই, বাসা পর্যন্ত দিয়ে আহি, সমস্যা নেই, চল। এই কই থেকে এলি? আমার মায়ের বাড়িতে গেছিলাম। তাই আমি তো প্রেগনেন্ট, মারে খবরটা দিয়ে আসলাম। তুই তোর মায়ের বাড়িতে গেছিলি?
নাকি তুই তো নাগরের কাছে গেছিলি? কি কইতাছো নাগরের কাছে গেছিলাম মানে? আমি তো মায়ের বাড়িতেই গেছিলাম। তাই না? তুই তোর মায়ের বাড়িতে গেছিলি, তুই তোর নাগরের সাথে দেখা করতে গেছিলি, তুই তোর পেটের বাচ্চার আসল বাবার কাছে গেছিলি। কি জাতা কথা বলতাছো? পেটের বাচ্চার বাপ তো তুমি। আমি না রে, আমি না। আমি যদি একটু সচেতন থাকতাম তাহলে হয়তো এই ঘটনা ঘটতোই না। আসল হারামি তো তুই। তুই তোর নাগরের সাথে লষ্টি বষ্টি কইরাই পেটে বাচ্চা বাঁধাইছিস, আর আমি কোথায় এতদিন ধরে ভাবতেছি আমার বাচ্চা তোর পেটের মধ্যে। তুই এই কাজটা করতে পারলি? মুখ সামলাইয়ে কথা কও। এতদিন আমার মারতা ধরতা আমি কোনো কিছু বলতাম না, কিন্তু তুমি তো এখন আমার চরিত্র নিয়ে কথা কইতাছো। আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবা না। আমি দুশ্চরিত্রা মহিলা না। এই চুপ কর! তুই দুশ্চরিত্র মহিলা। তুই আমার ঠকাইছিস, বন্ধু বন্ধু করতি, তাই না? এতদিন ধরে তুই যারা বন্ধু বন্ধু করতি, হাত ধরে সুন্দর করে রাস্তায় পার করে দেয়। ও খুব পিড়িত আগলাই উঠছে। নিজের পেটের বাচ্চা যে ওই পুরুষরা দিয়ে তুই নিছিস, এটা তো আমি কখনো কল্পনাই করতে পারি নাই। আর আমি কোথাকার, তোর আজকে আমি ছাড়বো না। আর তুমি কি মানুষ নাকি একটা অমানুষ? আমি অমানুষ না, অমানুষই তোরা দেখাইতাছি। কি করলা তুমি এটা? আমি কি করলাম? পেট বাজাইছিস একজনের সাথে, সেই বাচ্চা কিনা আমার পরিচয় বড় হবো? আমি এটা মাইনে নিব না। তোর পেটের বাচ্চারা আমি এক্ষণ খুন করবো। আর আমি কত বড় সাহস, আমার সাথে 2 নম্বরই করিস? তোর পেটের বাচ্চাটা নষ্ট করে দিলাম। থাক তুই এখানে, আর আমি আমার সাথে বেইমানি, তাই না? থাক তুই এখানে। আমার বাচ্চাটারে এমনি করে মাইরা ফেলাইলো। ওই জানোয়ারটাই আমার বাচ্চারে মাইরা ফেলাইলো। ও সবসময় আমার উপরে অত্যাচার করে। কখনো কখনো কোনো কিছু বলতাম না। আজকে আজকে ও এটা কি করতেছে? আমার এটা কি জীবন কোনো? এই জীবন দিয়ে আমি কি করবো? আমার এই জীবন রাখার কোনো দরকার নাই। যে জীবনে সুখ নাই, শান্তি নাই, ওই জীবন দিয়ে মানুষ কি করে? এই যে এই ঘুমের ওষুধ খাইয়া আমি মরে যাবো, আমি বাঁচবো না। আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নাই। আচ্ছা, আমি মরবো কেন? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কাউরে মারি নাই। আমি কেন মরবো? আমার কোনো দোষ নাই। যার দোষ সে মরবো। এই ঘুমের ওষুধ খাওয়াইয়া ওই জানোয়ারটারে শেষ করে দিব। শেষ করে ফেলাম তোরে, শেষ করে ফেলাম, শেষ করে ফেলাম। জানোয়ার, তোর কত বড় সাহস! তুই আমার পেটের সন্তানদের মাইরা ফেলাইছস। ওই ওই, আমি তোরে এতদিন কিচ্ছু কই নাই। আমি তোরে পাগলের মতো ভালোবাসছিলাম, আর তুই তুই তার প্রতিদানে কে দিলি? হ্যাঁ, আমি এতদিন কিছু কই নাই। আমার উপরে অনেক অত্যাচার করছিস, অনেক অত্যাচার করছিস। সব কিছু আমি মুখ বুঝা সহ্য করছি। আজকে আমি সব কিছু সহ্য করবো না, কারণ তুই আমার মাতৃত্বে আঘাত করছিস। আমি তোরে শেষ করে দিব। এটার প্রতিশোধ নিব, প্রতিশোধ নিব আমি। তোর বাচ্চা থাকার কোনো অধিকার নাই। জানোয়ার, শেষ করে ফেলাম, জানোয়ার, শেষ করে ফেলাম, শেষ করে ফেলাম, শেষ করে ফেলাম। হ্যালো মা, মা তুমি তাড়াতাড়ি আসো। আমি একটা কাম করে ফেলাইছি। এক্ষুনি আসো, এক্ষুনি। চলো ভাইজান, চলো তাড়াতাড়ি চলো। আমার বুকের ভিতরটা মুসুর দিয়ে উঠতেছে, মনটা কেমন খাকা করতেছে। আমার মাইয়ারে তুই চুপ কর, তাড়াতাড়ি চল। মাইরা শেষ করে তোর ফেলাইতেছে। জামাই আমার ভাগ্যের অনেক অত্যাচার করছে, আজকে একটা বিহিত করতেই হবো, আর ছাড়ে দিব না। আসো ভাইজান, ভাইজান। কিরে মা, তোর কি হয়েছে? আমার বাচ্চাটা নাই মা।
আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এটা তুই কি কইতাছস? কেমনে হইলো? তোমার জামাই কইতাছে এই বাচ্চা নাকি ওর না, এইটা নাকি আমি অন্য জায়গা থেকে নিয়ে আইছি। তোর জামাই কই? তোর অনেক অত্যাচার করছে, আজকে ছাড়ব না। ওই জানোয়ারটারে ঘরের মধ্যে বাইন্ধা রাখছি। আসো দেখবা, আসো। চল চল মা, আস্তে। এই যে দেখো দেখো জানোয়ারটারে কি করছি। মা তুই কি করছস? এই অবস্থা কেন হয়েছে? ঘুমের ওষুধ খাইছি, কটা খাওয়াইছস? 20 টাকা খাইছি। 20টা ওষুধ আমি খাওয়ার জন্য আনছিলাম। পরে ভাবলাম আমি কিসের জন্য ঘুমের ওষুধ খামু? আমি তো কোনো অন্যায় করি নাই। এই জানোয়ারে অন্যায় করছে, আমার সঙ্গে অন্যায় করছে সারাটা জীবন। আমার অত্যাচার করছে, আমি কিচ্ছু করি নাই। ও আজকে আমার বাচ্চাটারে নষ্ট করে ফেলাইছে, আমার পেটের বাচ্চাও নষ্ট করে ফেলাইছে। সেই জন্য আমি চিন্তা করছি ওরে আমি মাইরে ফেলাম, ওরে আমি দুনিয়াতে রাখবো না। এইটা তুই কি করলি মা? এত বড় ভুল কাজটা কেন করলি? কেন? মা লিটু তো মরে গেছে গা। হায় হায়, মা ভালো হয়েছে? তুমি চাইছিল না যে আমি ওর সংসার না করি? ওর সংসার করবো না, ওরে জেলেও দেওয়া লাগবে না। আমি তুমি যদি ওরে জেলে দিতা, ও তো আবার ফিরে আসতো, আসতো না? আমার উপর অত্যাচার করতো, মারধর করতো, তুমি কষ্ট পাইতো। ও এখন মরে গেছে, তুমিও বেঁচে গেছো, আমিও বেঁচে গেছি। মামা বেঁচে গেছি। বোন ভাইজান এখন এখন কি হইব? আমার মাথায় কিছু ধরতেছে না। হুন হুন, যদি এখানে লিটু লাশটা থাকে তাহলে থানা পুলিশ হইতে পারে। এক কাজ করো, তোমার বাড়ির সামনে নদীর পার আছে না, ওখানে ওখানে বস্তাতে পেঁচাইয়ে পুঁতে রাখি। কয়দিন পরে বন্যা পানি আয়া লাশটা নিয়ে যাবো গা। সবাই কেউ যে লাশটা বোধ হয় এমনি পানিতে ভাসে গেছে গা। আমার কোনো কেস মামলা হবো না, তাড়াতাড়ি করো। চলো চলো তাড়াতাড়ি। এবার আপনিই বলেন স্যার, আমি কি করতাম? আপনি অনেক কিছু করতে পারতেন। আপনার উপর অন্যায় হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনি চাইলে আপনার লোকাল থানায় গিয়ে কমপ্লেন করতে পারতেন। আপনাদের সুরক্ষার জন্য নারী নির্যাতন আইন রয়েছে, সেটা সাহায্য চাইতে পারতেন। আপনি তা না করে আপনি একটা অন্যায় কাজ করেছেন। মানছি আপনার আপনার গর্ভ নষ্ট হয়েছে, আপনার স্বামী একজন অমানুষ ছিল, কিন্তু তার সাথে আপনি যেটা করেছেন সেটা অসাবধানতা বশতই হোক না কেন, এটা অন্যায়। এটা 302 ধারার একটা মামলা আপনি করেছেন। উনি এবং উনি এই দুজন আপনাকে সহায়তা করেছে এবং এই জন্য আপনাদের 3 জনকেই থানায় যেতে হবে। মানছি আপনারা বাধ্য হয়ে এই কাজটা করেছেন, কিন্তু তারপরও এটা অন্যায়। আদালতের রায় যা দিবে আপনাদের মেনে নিতে হবে। তবে আমি চেষ্টা করব আপনার পুরো ব্যাপারটা বিচারককে খুলে বলার জন্য। কনস্টেবল, আপনি লাশটাকে নিয়ে ফরেন্সিক গাড়িতে তুলুন। আর প্লিজ আপনারা 3 জন ওনাকে একটু হেল্প করবেন। আপনি ওনাদের সাথে যাবেন, নিয়ে আসুন। আপনি আসুন। চলুন।